আমরা আছি হেমতাবাদ বিধানসভা নির্বাচন কেন্দ্রের হেমতাবাদে এখানে একটি চায়ের মিষ্টির দোকানে আমরা সমস্ত রাজনৈতিক দলদের নিয়ে বাংলার ভোট 2021 এ বিষয়ে আমরা একটু আলোচনা করব। নির্বাচনের প্রাক মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের কাছে তাদের পরিস্থিতি, তাদের মতামত আমরা জেনে নেব। এই মুহূর্তে আমার সামনে আছেন বাম কংগ্রেস প্রগতিশীল মোর্চার পক্ষে দুজন আছেন, আপনারা দেখতে পাচ্ছেন মিহির দাশগুপ্ত জেলা কংগ্রেসের নেতৃত্ব, এবং সাথে আছেন হান্নান আলী চৌধুরী। আর অপরদিকে পাশাপাশি আছেন ভারতীয় জনতা পার্টির পক্ষে এই মুহূর্তে আমাদের সামনে আছেন রাজীব সরকার বিজেপির পক্ষে, এবং আছেন কুন্তল দাস মহন্ত, আছেন প্রকাশ চন্দ্র রায়, আছেন দেবব্রত ব্যানার্জি, এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সামনে আছেন হাসান আলী এবং মোহাম্মদ রাজা এবং মোহাম্মদ মিঠু। এই সমস্ত রাজনৈতিক দলদের নিয়ে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে আসছি। আমি সবার প্রথমেই সংযুক্ত মোর্চার পক্ষে যারা আছেন তাদের কাছে আমরা চলে যাব যে এবারের নির্বাচনে হেমতাবাদ নির্বাচন ক্ষেত্রে আপনাদের সংযুক্ত মোর্চার পক্ষ থেকে যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো সংযুক্ত আকারে দেখুন, আমাদের প্রথম হচ্ছে আমরা এখানে কলেজ চাইছি, যে এখানে ছেলেমেয়েরা অনেকগুলো এখানে 12টা প্রায় হাই সেকেন্ডারি স্কুল আছে, হাই মাদ্রাসা আছে, কিন্তু আমাদের এখানে কোনো কলেজ নেই। আমরা দীর্ঘদিন ধরে এখানে কলেজের জন্য বলছিলাম যে শিক্ষার উন্নতি না হলে হয় না। প্লাস আমরা বলেছিলাম যে এই যে স্টেট হাইওয়ে আছে, হাইওয়ের পাশে বড় ড্রেন, কারণ আমাদের বর্ষার সময় এখানে পুরো জল জমে যায়, খুব বাজে অবস্থা দাঁড়ায়। তো সেই জন্য আমরা বলেছিলাম হাই ড্রেন করার জন্য, সেটা হয়নি। দ্বিতীয় হচ্ছে যে আমরা বলেছিলাম প্রেক্ষাগৃহ, অর্থাৎ আমাদের সংস্কৃতি যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে তো আমার জাতি উন্নত হবে কি করে। সংস্কৃতি, যার যত সংস্কৃতি উন্নত তার জাতি তত উন্নত। সেক্ষেত্রে একটা প্রেক্ষাগৃহের জন্য বলেছিলাম আমরা যে আমাদের এখানে মুখা, আমাদের খন, আমাদের যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো বাঁচিয়ে রাখার জন্য একটা প্রেক্ষাগৃহ, এবং আমাদের এখানে যে আমাদের বিশেষ করে আমাদের যে শিল্পায়ন, অর্থাৎ আমাদের এখানে আমরা লক্ষ্য করেছি যে আমাদের আগে এখানে প্রচুর পাট উৎপাদন বা আখ আমাদের এখানে হওয়ার মতো কিন্তু পরিস্থিতি আছে। পাট, আখ, এই বিষয়ের উপরে ছোট একটা শিল্প গড়া কিন্তু আমাদের যেতে পারে। আমাদের সেখানে যেখানেই হোক, আমাদের হেমতাবাদে হতে পারে বা অন্য জায়গায় হতে পারে, কিন্তু আমরা হেমতাবাদে চাইছি এই ধরনের ছোট একটা শিল্প গড়ে উঠবে, তাহলে আমাদের সুবিধা হবে। প্লাস যে গণতান্ত্রিক ব্যবস্থা, এটা আমাদের একটা ইস্যু এবারে, যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ফিরিয়ে আসে। অর্থাৎ আমার যে বলার অধিকার, যে অধিকারটা আমার নেই। আমি কোনো কথা বলতে গেলে আমার বিরুদ্ধে প্রশাসন তার কাজটা সে করছে, অর্থাৎ আমাকে আমার গণতান্ত্রিক বলার অধিকার, মৌলিক অধিকারটাকে আমাকে খণ্ডন করছে। বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, মিথ্যের মামলায় বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে কিছু বললেই আমাদেরকে হেনস্থা করা, সেটা আমরা প্রতিষ্ঠিত করেছি গত 10 বছর ধরে। ঠিক আছে, গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের কীভাবে হয়েছে। সুতরাং আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা শান্তির আবহ, এবং আজকে এখন কোনো আত্মসম্মান বলে কাউকে কিছু নেই, যেটা আমরা বলতে চাইছি। মূলত আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে হেমতাবাদ নির্বাচন ক্ষেত্রে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে যে মূল দাবিগুলো আছে, তাদের হেমতাবাদ হাসপাতালের উন্নয়ন, জল নিকাশি ব্যবস্থা এবং স্থানীয় একটা প্রেক্ষাগৃহ, কলেজ, এই সমস্ত দাবিগুলো মূলত আমরা লক্ষ্য করছি। এবারে আমরা চলে যাব ভারতীয় জনতা পার্টির কাছে, এবং তাদের যে ইস্যু এবারের নির্বাচনে, তাদের ইস্যু আমরা জানার জন্য তাদের কাছে চলে যাচ্ছি। আপনি বলবেন যে আপনাদের এবারের নির্বাচনে হেমতাবাদ বিধানসভা নির্বাচন ক্ষেত্রে আপনাদের ইস্যু কি, মূল যে ইস্যুগুলো সেইগুলো সংক্ষিপ্ত আকারে বলবেন। স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভালো হাসপাতাল, তারপরে আরও বিশেষ করে পানীয় জলের অনেক সমস্যা আছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে রুরাল এলাকাতে পানীয় জলের বিভিন্ন সমস্যার সংকট, যেখানে জল এখনো পৌঁছায়নি বাড়ি। তো সেই জলের সমস্যা আমাদের মেটানোর জন্য পদক্ষেপ আমরা অবশ্যই নিব। বর্ডার এলাকা, আমাদের বিশাল বড় বিস্তৃত এলাকা, আমাদের বর্ডার এলাকার বিভিন্ন অসামাজিক কাজগুলো হচ্ছে, সেই অসামাজিক কাজগুলো যাতে বন্ধ করা যায় সেই বিষয়ে উদ্যোগ। শিক্ষাক্ষেত্রে যাতে ভালো স্কুল, তারপরে আরও বিভিন্নভাবে যাতে ইমপ্লিমেন্ট করা যায় সেই জিনিসগুলো, সেটা একটা উদ্যোগ আমাদের থাকবে। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে এত বড় এলাকা, এই এলাকায় কিন্তু একটা দমকল, আমাদের এখানে যদি একটা দমকল স্টেশন করা যায় সেক্ষেত্রে একটা সুবিধাজনক ব্যবস্থা হবে হেমতাবাদের ক্ষেত্রে। এরকমই আরও
রাজ্য সড়কটা বড় করার, অর্থাৎ এই যে রাজ্য সড়ক, এখানে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণটা প্রায় বেশি অ্যাক্সিডেন্ট। এই রাজ্য সড়কটা বড় করার জন্য বিগত দিনেও আমরা অনেক প্রস্তাব দিয়েছিলাম, বিগত দিনেও অনেকেই অনেক কিছু করেছিল, কিন্তু হয়নি। তো আমরা আমাদের এই রাজ্য সড়কটা বড় করার চিন্তা ভাবনা করবো। আরও বিভিন্ন দিক থেকে রুরাল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো আমরা নজরদারি করবো। আর সবচেয়ে বড় কথা, নরেন্দ্র মোদী সরকার বিভিন্নভাবে আমাদের জনসাধারণকে হেল্প করছে, সেই বিষয়গুলো যাতে ইমপ্লিমেন্ট হয় ঠিক মতো, সেই বিষয়টা তদারকি করাটাই হচ্ছে ভারতীয় জনসাধারণের সবচেয়ে বড় কাজ। মূলত আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্প তার সঠিকভাবে বাস্তবায়ন এবং হেমতাবাদের সামগ্রিক উন্নয়ন, পানীয় জলের সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত দাবিগুলোকেই তারা সামনে নিয়ে আসছেন। আমরা চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে। তাদের এবারের বিধানসভা নির্বাচনে হেমতাবাদ নির্বাচন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ইস্যুগুলোকে তারা সামনে রাখছেন, সেই ইস্যুগুলো আমরা জেনে নেব। আমাদের মমতা ব্যানার্জির যে সরকার, মামাটি মানুষের সরকার, যেভাবে বাংলার উন্নয়ন করে গেছেন, একটার পর একটা উন্নয়ন যেভাবে বাংলার মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন, উন্নয়নের ডালি সাজিয়ে বাংলার মানুষের সামনে তুলে ধরেছেন, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প। আজকে স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে মানুষ আজকে বিনা পয়সায় আমি আপনার কথার মাঝখানে আসছি যে আমরা জানতে চাই যে এবারের নির্বাচনে, আমি হয়তো বোঝাতে পারছি না আপনাকে, যে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মূলত যে দাবিগুলোকে সামনে থেকে দেখে তারা লড়াই করছেন, সেই দাবিগুলো, সেই ইস্যুগুলো আমরা জানতে চাই। সার্বিকভাবে কে কি করলো সেটা আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি যে এবারের নির্বাচনে হেমতাবাদের যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয়, তারা কি মানুষের প্রতি যে দায়বদ্ধ, সেই দায়বদ্ধতা পালনে তারা কি কি দায়বদ্ধতা পালন করবে, কি প্রতিশ্রুতি তাদের, সেই বিষয়গুলো নিয়ে আমরা যাচ্ছি। মূলত আমাদের দাবি, আমরা যখন একটা ইলেকশনে লড়াই করি তার আগে মানুষকে আমাদের কিছু বার্তা দিতে হয়। সেই সাপেক্ষে এখানটায় আপনারা জানেন যে এই হেমতাবাদ বিধানসভা, এটা আগে হেমতাবাদ ব্লক বিধানসভার সাথে জড়িত ছিল। 2011 সালে এই বিধানসভা প্রথম তৈরি হয়। 2011 সাল থেকে 2016 দুইটা টার্মে এখানটা বামফ্রন্টের বিধায়ক নির্বাচিত হয়েছিল, কিন্তু তাদের বিধায়ক কোনোদিন গিয়ে বলেনি যে হেমতাবাদে একটা কলেজ করতে হবে। আমাদের মূল দাবি হচ্ছে এখানকার জনগণ, সাধারণ মানুষ যদি হেমতাবাদ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটকে জেতায়, দ্বিতীয়বারের জন্য আমাদের সরকার গঠন হচ্ছে এটা নিশ্চিত, তাহলে হেমতাবাদের প্রথম যে দাবি, সেই দাবিটা হেমতাবাদের মানুষের যে আশা, হেমতাবাদের কলেজ, সেই কলেজটা আমাদের হেমতাবাদে তৈরি হবে। এবং এখনো গ্রামে গঞ্জে যে সমস্ত অর্ধসমাপ্ত কাজ রয়েছে, রাস্তাঘাট যে সমস্ত এখনো বাকি রয়েছে, আমাদের এই সরকারের আমলে আপনারা জানেন যে 13,000 কিলোমিটার রাস্তা পথশ্রীর মাধ্যম দিয়ে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিল। সেই রাস্তা কিন্তু আমাদের হেমতাবাদেও হয়েছে। আমাদের হেমতাবাদে যদি আপনি ঘোরেন সার্বিকভাবে, আপনি দেখবেন এখন কিন্তু ঝা চকচকে রাস্তাঘাট। তা সত্ত্বেও আমরা সাধারণ মানুষকে বলতে চাই, সাধারণ মানুষকে আমরা বার্তা দিতে চাই, যে সমস্ত রাস্তাঘাট এখনো আমাদের বাকি রয়েছে, সেই সমস্ত রাস্তাঘাট আমরা আগামী নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক এখান থেকে নির্বাচিত হলে একদম 100% পরিপূর্ণ হয়ে যাবে। আর আপনাদের এটা বলি, আপনারা জানেন যে যারা বারে বারে বলছে শিক্ষা ব্যবস্থায়, আজকে আপনারা প্রত্যেকটা স্কুলে যাবেন, হেমতাবাদ ব্লকে 11খানা হাই স্কুল আছে, আপনি গিয়ে দেখতে পারবেন প্রত্যেকটা হাই স্কুল ঝা চকচকে হাই স্কুল। হেমতাবাদে আপনাদের এডুকেশনের দিক থেকে এতটা এগিয়ে রয়েছে, আজকে আপনারা জানেন যে মাতৃযানের গাড়ি যেমন পশ্চিমবাংলার যত রাজ্যের 294টা আসনে যেভাবে দেওয়া হয়েছে, আমাদের যে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হেমতাবাদে যে আছে, সেখানটাও আপনি গেলে দেখতে পারবেন যে মাতৃযান গাড়ি। এই মাতৃযান গাড়ির পক্ষে কি হয়, আজকে যে গর্ভবতী মাতা, আজকে যে সে অসুস্থ হয়ে বাড়িতে আসে, যখন তাকে হসপিটালে বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বা অন্য যে কোনো নিয়ে যান, আপনার কিন্তু তখন কোনো পয়সা লাগে না। সেই ব্যবস্থা কিন্তু হেমতাবাদে আছে। মূলত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যেটা জানতে পারছি যে হেমতাবাদে কলেজ তারা এবারে নির্বাচনে হেমতাবাদে কলেজের দাবিটাকে সামনে রাখছেন এবং এই দাবিকে সামনে রেখে তারা লড়াই করবেন এবং পাশাপাশিভাবে রাজ্যগতভাবে সার্বিকভাবে যে হেমতাবাদের যে অসমাপ্ত কাজগুলো আছে, সেই অসমাপ্ত কাজগুলোকে সম্পূর্ণ করার কথা বলছেন এবং হেমতাবাদের সার্বিক উন্নয়ন তথা রাস্তাঘাট, এই সমস্ত উন্নয়নের কথা তারা বলছেন। আমরা চলে যাব ভারতীয় জনতা পার্টির কাছে। বিরোধীদের অভিযোগ, বিরোধী অর্থাৎ আমি বলছি জোটের পক্ষ থেকে যে অভিযোগটা আমরা সামনে পাই, বিগত 10 বছরে বিজেপি তার ক্ষমতা বৃদ্ধি করেছে, অর্থাৎ যে এ রাজ্যে বিজেপি ক্ষমতা বৃদ্ধির পেছনে তৃণমূলের মদত রয়েছে।
অর্থাৎ বিজেপি আর তৃণমূল একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই বিষয়ে আমি আপনার মতামত জানতে চাই। সংস্কৃতে একটা কথা আছে, বিনাশ হয় বিপরীত বুদ্ধি। আসলে যে দলটা নিবন্ধ তারা একটু মাঝে মাঝে কথা বলবেন। আসলে বিজেপি তার কর্মক্ষমতার মাধ্যমে কেন্দ্রে যেভাবে কংগ্রেস সরকারকে হাঁটিয়ে তার নিজের রাজত্ব স্থাপন করেছে, একই রকম ভারতে আমাদের পশ্চিমবঙ্গেও বিজেপি এই তৃণমূলের অপশাসনকে হাঁটিয়ে আবার সুন্দরভাবে আগমন হচ্ছে। এরা সেই আগমনের ইঙ্গিত, আর এই সিপিএম কংগ্রেস বলুন তাদের বিনাশের ইঙ্গিত। আচ্ছা, একই প্রশ্ন আমি চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে। যে জোটের পক্ষ থেকে এই অভিযোগটা করা হয় যে বিগত দিনে বিজেপি এ রাজ্যে এভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। বিগত 10 বছরে যেভাবে বিজেপি তৃণমূলের ঘাড়ের উপরে নিঃশ্বাসটা ফেলছে, এই প্রসঙ্গে আপনাদের মতামত কি? যে তাদের অভিযোগ, জোটের পক্ষ থেকে অভিযোগ যে বিজেপি আর তৃণমূল একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই বিষয়ে আপনাদের মতামত কি? আমি বলবো, দেখুন, একটা ছেলে যখন পড়াশোনা করবে সে কিন্তু ক্লাসে ফার্স্ট হচ্ছে, সে কিন্তু চিন্তা করবে না যে কে সেকেন্ড হচ্ছে। তারা কম্পিটিশন করবে, কে সেকেন্ড হচ্ছে কে থার্ড হবে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা কিন্তু বরাবরই এখানকার ফার্স্ট, আমরা ফার্স্ট থাকতে চাই। কিন্তু আমার বিজেপি বন্ধু বলল, তারা বলে রাজতন্ত্র ক্রান্তি, গণতন্ত্র, তারা রাজতন্ত্র বলে চালু করেছে। তাদের গণতন্ত্রটা কিন্তু ভারতবর্ষ থেকে নিপাত চলে গেছে। আপনি নিজেই সেই প্রশ্নের উত্তরটা পেলেন। তাই আমি বলতে চাই, আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা পশ্চিমবাংলার প্রথম সারির 1 নম্বর দল, আর যে দ্বিতীয় তৃতীয় হলো সেটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে পশ্চিমবাংলায় ক্ষমতায় তৃণমূল ছিল, তৃণমূল আছে, তৃণমূল থাকবে। অর্থাৎ কে দ্বিতীয় হলো কে তৃতীয় হলো সে বিষয়ে তাদের কোনো চিন্তা করার বিষয় নেই। আমরা চলে যাব সংযুক্ত মোর্চার কাছে। আবার আমাদের পরের প্রশ্ন যে 34টা বছর ক্ষমতায় থাকার পর আপনারা ধীরে ধীরে 7% এসে নেমেছেন। এই 7% নিয়ে এবারের নির্বাচনে আপনারা কিভাবে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন? 34 বছরে শাসন করার পর আমাদেরকে যারা 7% আমরা বলছি 7% আমরা নেমেছি, এটা বাস্তব সত্য। কিন্তু 7% নাম্বার পিছনে কিছু কারণ আছে, যে কারণগুলো তৈরি হয়েছিল সেটা হচ্ছে একেবারে তৃণমূলের পর্যাপ্ত সন্ত্রাস, এলাকা সন্ত্রাস করে এলাকা পঞ্চায়েত নির্বাচনে মানুষের ভোট লুট করে হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবার যে চেষ্টাটা করেছিল, মানুষকে যে ভোটাধিকার থেকে হচ্ছে দূরে সরিয়ে দিয়েছিল, তার কারণে হচ্ছে 7%। এবং হচ্ছে এই 7%-এ আসবার কারণে মানুষ এখন তারপরে পরবর্তীতে যে লোকসভা নির্বাচনের পর মানুষের যা চেঞ্জিং পরিস্থিতি, তৃণমূল এবং বিজেপির যে গোটা গেম মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। তার প্রমাণ হচ্ছে আমরা ব্রিগেডের মাঠে লক্ষ্য করেছি। ব্রিগেডের মাঠ ভরতে আজ পর্যন্ত না তৃণমূল পেরেছে, তৃণমূল ভয়ে অথচ এবার ব্রিগেডের সমাবেশ করেনি। বিজেপি করেছিল গোটা মাঠ প্যান্ডেল ঢেকে দিয়ে হচ্ছে অর্ধেক মাঠ ভরতে পারে। এই তো হচ্ছে দুটো দলের অবস্থা। তারপরে আমরা বলছি আমাদের ব্রিগেডে হচ্ছে গোটা মাঠ ভর্তি ছিল, এবং তৎসঙ্গে হচ্ছে মাঠের ভিতরে যতগুলো লোক ছিল মাঠের বাইরেও ততটা লোক ছিল। তাই আমরা আশাবাদী যে হচ্ছে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে হচ্ছে এবারও আমরা জয়ী হব। আমি খালি বলবার চেষ্টা করছি, আমার এক বন্ধু বলছিল যে আমরা চ্যাম্পিয়ন আপনারা রাজ্যের কোথাও হবেন, হেমতাবাদে না। হেমতাবাদের চ্যাম্পিয়ন বরাবরই বাম কংগ্রেস জোট ছিল, আগামী দিনেও থাকবে। আগামী দিনেও হচ্ছে সংযুক্ত মোর্চার প্রার্থী ভূপেন বর্মন এবারও জিতবে, সংযুক্ত মোর্চার প্রার্থী, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আর আপনারা জানেন তৃণমূল বিরোধী এখন প্রার্থী কোন্দলে ভুগছে, ওরা আগে নিজেদের প্রার্থী কোন্দলগুলো মেটাক, নিজেদের হচ্ছে কর্মীদের নিচের হচ্ছে বুথে নামাক, তারপরে জিতবার আশা করি। অর্থাৎ যেটা আমরা জানতে পারছি যে 7%-এর পিছনে যে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, বিগত পঞ্চায়েত পৌরসভা নির্বাচনে যে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, ভোট লুট, এই বিষয়টাকে তারা সামনে বলছেন, এবং তারা ব্রিগেডের জনসভা থেকে অনেকটাই উচ্ছ্বাসী, যে তারা আত্মবিশ্বাসী যে এবারের নির্বাচনে হেমতাবাদের মাঠে তারা জয়লাভ করবেন। আমরা চলে যাব আবার তৃণমূলের কাছে, যে একের পর এক বিশ্বস্ত সৈনিক, তৃণমূলের একের পর এক বিশ্বস্ত সৈনিকরা দল বদল করে বিজেপিতে, যারা কিনা প্রথম সারির নেতা ছিলেন তারা আজ বিজেপিতে। এই রকম একটা পরিস্থিতিতে অভিযোগ এটাই যে আসলে বিজেপির সাথে
তৃণমূলের কট আপ করে এই নির্বাচন, এই বিষয়ে আমরা জানতে চাইবো যে তাদের মতামতটা। আপনি যে কথাটি বললেন একটু আগে যে তৃণমূলের কিছু কিছু নেতারা বিজেপিতে মার্চ করছে, বিষয়টা সেরকম না। যারা আজকে তৃণমূলটা ছেড়ে বিজেপিতে চলে গেছে তারা অ্যাকচুয়ালি ওরা বুঝতে পেরেছে যে ওরা যে বিভিন্নভাবে আজকে সারদায় বা নারদায় বিভিন্নভাবে তারা জড়িত ছিল। আমাদের নেত্রী বুঝতে পেরেছে এরা চোর, এরা ধাপ্পাবাজ, তাই তাদেরকে দলে ঠাঁই দেয়নি। দল থেকে তাদেরকে আগে থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তোমাদের এই দলে আর স্থান নেই, আগামী দিনে তোমরা টিকিট পাবে না। তাই তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ওই বিজেপিতে গেছে সন্ত্রাসদের সঙ্গে হাত মেলাতে। এরা দীর্ঘদিন ধরে তারা বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এরা মমতা ব্যানার্জির কাছে বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে আজকে 10 বছর পর তারা বুঝতে পারলো যে এই দলে আর থাকা যাবে না। তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা অভিযুক্ত, স্বাভাবিকভাবেই তাদেরকে দল থেকে একটা বহিষ্কারের একটা পথ প্রস্তুতি হয়েছিল দলের পক্ষ থেকে, এবং তারা বাধ্য হয়ে ভারতীয় জনতা পার্টির দিকে তারা চলে গেছে। আমরা চলে যাব সংযুক্ত মোর্চার পক্ষে, তারা কিছু বলতে চায়। সারদা নারদা নিয়ে তৃণমূল দলটা হচ্ছে ওই চোর তৈরির কারখানা, মানে সারদা নারদা যে ক্যাম্পগুলো হয় এটা হচ্ছে এটা কারখানা, আর বিজেপি হচ্ছে তার এই চোর রাখার গুড়াও। আসলে এরা বলবার চেষ্টা করছে যে তৃণমূলের যে চোরগুলো আছে সেই চোরগুলো সব এখন বিজেপিতে ট্রান্সফার হয়েছে, তার মানে নিশ্চিতভাবেই হচ্ছে তৃণমূলে আর কোনো চোর নেই, তৃণমূল এখন দোয়া তুলসী কথা। আমি খালি বলতে চাচ্ছি যে ভিডিও ফুটেজ দেখে ওনারা বলতে চাইছে যে শুভেন্দু অধিকারীরা চোর। যদি শুভেন্দু অধিকারী চোর হয়, সমদোষে দোষী হচ্ছে সৌগত রায়, সমদোষে দোষী হচ্ছে সুব্রত মুখার্জি, সমদোষে দোষী হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, তাদের বিরুদ্ধে তৃণমূলের নেতারা এখনো মানে হচ্ছে ব্যবস্থা নেয়নি কেন সেটা আমরা চলে যাবো। আসলে বিষয়টা হচ্ছে দুটো দলই একই, দুটো দলই হচ্ছে কয়েনের এপিট আর ওপিট। তাই গোটা পশ্চিম বাংলায় এবার সংযুক্ত মোর্চা সরকার গঠন করবে, আর হচ্ছে এই চোরেদের কারখানা আর গুডাউন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, ব্রিগেডে তার প্রমাণ হয়ে গেছে, সরকার সংযুক্ত মোর্চার গঠন হবে। সরকার সংযুক্ত মোর্চার হবে, সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এই বিষয়ে দাবি করা হচ্ছে। আর অপরদিকে যে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে যে সারদা নারদায় অভিযুক্ত সমস্ত অভিযুক্তরা কিন্তু বিজেপিতে যায়নি, অর্থাৎ এখনো কিছু অভিযুক্ত যারা কিনা এখনো তৃণমূলে আছেন। সে বিষয়ে আমরা তৃণমূলের বক্তব্যটা জানতে চাইব যে সৌগত রায় কিংবা যে সমস্ত সুব্রত মুখার্জি, কাকলি ঘোষ দস্তিদার, তাদের প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে কি বক্তব্য দেওয়া হচ্ছে। মানুষের যদি শির দাঁড়ানোটা ভুলে যায় না, মানুষ যাবে দাঁড়াতে পারে না। বিজেপি আজকে যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে এদের দেখবেন প্রতিনিয়ত আজকে সিবিআই, ইডি, এনআইএ এরা প্রতিনিয়ত ডাকতো, আর যখন ডাকতো না তখন কিন্তু কিছুই বলতো না, খালি একটাই কথা ভিতরে হচ্ছে যে কবে বিজেপিতে যাবে বন্ধু, তুমি কবে বিজেপিতে আসছো, না হলে কিন্তু হাজত বাসে বাস করতে হবে। তো তার জন্য যাদের শিরদাঁড়াটা ঠিক নেই, যারা প্রকৃত অক্ষে আমার প্রশ্ন সরাসরি আমার প্রশ্ন তৃণমূলের কাছে যে ওনারা বলছেন শিরদাঁড়া ভেঙে যাওয়ার কথা, যে সবার মানে অভিযুক্ত যে সমস্ত নামগুলো যেগুলো বলা হলো সেই নামগুলো অভিযুক্ত, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। জোটের পক্ষ থেকে যেটা অভিযোগ, সেই অভিযুক্তদের নিয়ে একটু আগে আপনারা বললেন যে যারা অভিযুক্ত তাদেরকে ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং বাকি যে অভিযুক্ত তাদের প্রসঙ্গে আপনাদের মতামত। যেমন কাকলি ঘোষ দস্তিদার জোটের পক্ষ থেকে যে অভিযোগ করা হলো, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, সুব্রত মুখার্জি, তাদের নিয়ে আপনাদের বক্তব্য কি? যে যদি শুভেন্দু অধিকারী জোটের পক্ষ থেকে এক্ষুনি যে অভিযোগ করা হলো যে যদি শুভেন্দু অধিকারী অভিযুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার কিংবা সুব্রত মুখার্জি কিংবা সৌগত রায় একই ফুটেজের মধ্যে ছিল, তারা কি অবস্থায়, তাদেরকে ক্লিন চিট আপনারা কিভাবে দিচ্ছেন? আপনাদের একটা কথা বলি, আপনি হয়তো দেখবেন যে বিজেপির ইউটিউবে ফুটেজটা ছিল,
তারা যখন এরা যখন সেই বলে প্রশ্রয় নিল, তারা কিন্তু ফুটেজটা ডিলিট করে দিল, ভিডিওটা ডিলিট করে দিল। আর বিচারাধীন ব্যবস্থা, যেটা বিচারাধীন বিষয় চলছে, সেই বিষয়টা চলছে, আইনের পথে চলছে। আইন যদি ভুল করে থাকে তাহলে এরা সাজা পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা বিষয় যে এরা নিশ্চিত তাদের শিরদাঁড়াটাকে সোজা করে রেখে দলটাতে আছে। এরা কিন্তু তাদের মান সম্মান, অভিযোগ নিয়ে আপনাদের বক্তব্যটা কি? আমরা অভিযোগটাকে আমরা বলছি সেটা বিচারাধীন বিষয়, সেই বিচারাধীন বিষয়টা আবার বিচারাধীন বিষয় নিয়ে যেমন একইভাবে বিচারাধীন শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও কিন্তু সেটাও বিচারাধীন বিষয় ছিল, যে ক্ষেত্রে আপনারা বলছেন যে তারা চোর, তাদেরকে দল থেকে বের করে দেওয়ার একটা একটা উত্তর দিয়ে দিই। কারণ আপনাকে একটা বলবো আমি, যে আপনারা হয়তো দেখছেন যে যখন থেকে ভোটটা ডিক্লেয়ার হয়ে গেছে, আগে কি দেখতাম আমরা 2017 সালে কিন্তু মুকুল রায় বিজেপিতে মার্চ করেছে। 2017 সালের আগে মুকুল রায়কে দেখবেন যে সিবিআই ইডি বারে বারে ডাকতো। আপনি দেখবেন যে শুভেন্দু অধিকারী 2019-এর লোকসভা নির্বাচনের পর যখন বিজেপিতে মার্চ করলো, তারপরে কিন্তু সিবিআই আর ইডি তাকে ডাকছে না। আপনি শোভনকে দেখেছেন। আপনারা বলুন যে আজকে যদি বিজেপিতে কেউ যায় তাহলে কি সেটা ওয়াশিং মেশিন, তারা পরিষ্কার হয়ে গেল? আর যারা গেল না, আজকে আপনারা হয়তো বলতে পারেন প্রকৃত অর্থে যে কুণাল ঘোষকে কেন ডাকা হচ্ছে। কুণাল ঘোষ কিন্তু সবসময় দিয়ে যাচ্ছে। আরেকটা কথা বলি আপনাদের পরিষ্কার ভাষায়, আমাদের যে সারদার কর্ণধার, তিনি কিন্তু জেল থেকে একটা চিঠি লিখেছেন, আর আপনারাও সেই চিঠিটা প্রত্যেক মিডিয়া বন্ধুর কাছে আছে। তিনি বলেছেন যে আমার কাছ থেকে বিমান বসু 2 কোটি টাকা নিয়েছে, অধীর চৌধুরী 6 কোটি টাকা নিয়েছে, মুকুল রায় 4 কোটি টাকা নিয়েছে। কিন্তু সিবিআই কোনোদিন অধীর চৌধুরী এবং মুকুল রায়কে এবং বিমান বসুকে কোনোদিন কেন ইডি সিবিআই ডাকছে না? আমাদের সেটাও কিন্তু প্রশ্ন ছিল। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যে সারদা কেলেঙ্কারি নিয়ে কথা উঠছে, আমরা আছি এই মুহূর্তে, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সারদা মামলায় অভিযুক্ত সারদার মালিক সুদীপ্ত সেন তার বিস্ফোরক জেল থেকে যে চিঠি প্রকাশ করেছিলেন, সেই চিঠিতে বিমান বসুর নাম ছিল, মুকুল রায়ের নাম ছিল, অথচ সিবিআই তাদেরকে রাখছে না। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমি জানবো যে তাদের এ বিষয়ে বক্তব্য কি। দেখুন, যখন সুদীপ্ত সেন এর খোঁজ শুরু করে সিবিআই, তখন মুখ্যমন্ত্রী একবার কথা বলেছিলেন যে উনি কোন প্রান্তে আছেন। আমি জানি যে উনি কোন প্রান্তে আছেন, কিন্তু উনি বলেন। তো আমার একটা সৌভাগ্য হয়েছিল, আমি তারপরে যখন সুদীপ্ত সেন ধরা পড়ে গুলমার্গে যিনি ছিলেন, গুলমার্গের একটি হোটেল, এবং আমি কাশ্মীর যখন গিয়েছিলাম, আমার একটা জেগেছিল, আমি সেই হোটেলে আমি গিয়েছিলাম। সেই গুলমার্গ থেকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী যেদিকে দিক নির্দেশ করেছিলেন, সেখান থেকে কিন্তু সুদীপ্ত সেনকে ধরা। কিন্তু সুদীপ্ত সেনকে ধরার পরে সুদীপ্ত সেনকে এই ধরনের কোনো স্টেটমেন্ট দেয়নি, এবং কুণাল ঘোষও তখন কিন্তু কোনো স্টেটমেন্ট দেয়নি। এখন দেখা যাচ্ছে যে চিঠি তিনি দিয়েছেন, এবং কার প্ররোচনায় দিয়েছেন না দিয়েছেন সে বিষয়টা সবাই জেনে গেছে, যে এই বিষয়টা সম্পূর্ণ ভ্রান্ত। অর্থাৎ বিমান বসু বা অধীর চৌধুরী এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ইট ইজ ক্লিয়ার। কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে, দেখুন, আজকে পার্থ চ্যাটার্জি একটা শিক্ষামন্ত্রী, তাকে একটি স্ক্যামে ইডি ডেকে পাঠাচ্ছে। আজকে কুণাল ঘোষকে বারবার ডেকে পাঠাচ্ছে। আজকে আমাদের ডিজিকে সরিয়ে দেওয়া হলো। 2জন আইপিএস রোজ ভ্যালির সঙ্গে যুক্ত থাকায় 2জন আইপিএস কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এই যে কাণ্ডগুলো ঘটছে, অর্থাৎ সারদা এবং নারদা সহ রোজ ভ্যালি এবং অন্যান্য ক্ষেত্রে যে স্ক্যামগুলো হয়েছে, যে দুর্নীতিগুলো হয়েছে, সেই দুর্নীতিগুলোকে চাপার জন্য আমাদের বর্তমান শাসক দল, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই শাসক দল বহু চেষ্টা করেছে। রাজীব বাবু, যিনি আমাদের পুলিশ কমিশনার ছিলেন, তাকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছিলেন এবং ধর্নায় বসেছিলেন। রাজীব বাবু এখন আর নেই। রাজীব বাবু কোথায় চলে গেছে, তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে এই যে অবস্থাটা আজকে আমরা এই জন্য বলেছি যে সিবিআই, এবং এত বিলম্ব কেন সিবিআই, আজকে ইডির এত বিলম্ব কেন? আরো দ্রুত এই যারা এই স্ক্যামের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে অ্যারেস্ট করা উচিত ছিল। হ্যাঁ, যদি তদন্তে তারা দোষী প্রমাণিত না হন, তাহলে কিন্তু প্রমাণিত হয়েছে বলেই সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন জেলে ছিল ভুবনেশ্বরে, এবং তিনি অসুস্থ হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট নিয়ে তাকে জামিন দেওয়া হয়েছিল। একইভাবে কুণাল ঘোষ, তিনি মরণাপন্ন হয়ে গিয়েছিলেন এবং তাকে জামিন দেওয়া হয়েছিল। এখনো কিন্তু কেসের ফয়সলা হয়নি। প্লাস আজকে তাপস পাল, আমার দুঃখ হচ্ছে তিনি মারা গেছেন, তার প্রতি শ্রদ্ধা জানাই। তাপস পালের মতো লোক আজকে
তিনি নিজে বলেছেন আজকে কিভাবে তার মৃত্যু ঘটলো এবং কেন ঘটলো। তিনি এইভাবে অর্থাৎ তোমরা কিছু করো, এই শাসক দল জোটের অভিযোগ, জোটের যে এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেখতে পাচ্ছেন যে জোটের যে অভিযোগ যে সিবিআই, ইডি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি হঠাৎ করে নির্বাচনের প্রাক মুহূর্তেই সক্রিয় হয়ে উঠছে এবং নির্বাচন শেষ হলে তাদের ভূমিকা ক্ষীণপ্রায় হয়ে যাচ্ছে। এই বিষয়ে আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধির কাছে জানছি। দেখুন, আমি আগে একটা কথা বলি, এতক্ষণ থেকে যে এই সারদা নাওদা নিয়ে একটা কথা হচ্ছিল, আজকে টিএমসির যে প্রতিনিধিরা এখানে আছে তাদের মুখে তাদেরই দলের অনেকের নাম শুনলাম এবং তারা মানে ইনডিরেক্টলি এটাই বলে দিল যে তাদের সেই নামগুলোই দোষী। তো আমি একটা কথা বলতে চাই যে 2011 সালে তো বাম সরকার ছিল, তারপরে তৃণমূল সরকার এলো। যেই সময় স্ক্যামগুলো হয়েছিল সেই সময় বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই রাজ্যে শাসন ক্ষমতায় ছিল না, এখনো নেই, ঠিক আছে। তাহলে এই বিজেপির কিন্তু একটা নাম আসছে না। কিন্তু আপনারা যেটা বলছেন যে মুকুল রায় শুভেন্দু অধিকারীর কথা, তো মুকুল রায় শুভেন্দু অধিকারীর কেস কিন্তু এখনো চলছে। আর উনি যেটা বললো যে তাদের নাকি ইডি সিবিআই ডাকছে না, আপনারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই দাবিটা করতেন যে সারদা নারদায় অভিযুক্ত মুকুল রায়, বলছি তো, হ্যাঁ। তো আপনারা শেষ করতে দিন। আপনাদের পার্টির পক্ষ থেকে তাদেরকে কি ক্লিন চিট দিয়েছেন? না না না, একদমই না। আমি সেটাই তো বলছিলাম যে উনি যে বললো যে সিবিআই ইডি তাদেরকে নাকি ডাকছে না। মুকুল রায় ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার পরও তাকে ইডি সিবিআই ডেকেছিল এবং তিনি গিয়ে হাজিরও দিয়েছিলেন, হ্যাঁ। তো আমি বলতে চাইছি যে তাদের কেসগুলো চলছে, কিন্তু এখনো চলছে এবং তারা এখনো কিন্তু ক্লিন চিট পায়নি। আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো ব্যক্তিগতভাবে কারোই বোঝা আমরা নিতে চাই না। তারা যদি দোষী সাব্যস্ত হয় তো হবে, কিন্তু সেখানে আমাদের কিছু করার নেই। ভারতীয় জনতা পার্টি সারদা নারদার বিষয়ে আপনাদের প্রথম থেকে এই মুকুল রায়, এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনারা বক্তব্য দিতেন। এই মুহূর্তে যখন শুভেন্দু অধিকারী কিংবা মুকুল রায় তারা যখন আপনাদের দলের মধ্যে তৃণমূল ছেড়ে জার্সি বদল করে বিজেপিতে আছে, সেই মুহূর্তে তাদের প্রতি আপনাদের প্রতিক্রিয়া কি? দেখুন, মুকুল রায় শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে খুব বড় মাপের নেতা। তারা যদি আমাদের দলে এসছে আমাদের স্বাগত এবং তারা আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু সারদা নাওদা কাণ্ডে কিন্তু মুকুল রায় শুভেন্দু অধিকারী এখনো কোনো দোষী সাব্যস্ত হয়নি, হ্যাঁ। তাদেরকে কিন্তু এখনো মানে দোষী সাব্যস্ত তারা হয়নি এখনো। তো সেই ক্ষেত্রে আপনারাও আমরা কেউই বলতে পারবো না, কোনো জনগণই বলতে পারবেন না যে তারা দোষী। তো সেই ক্ষেত্রে তাদের কেস চলছে, তাদের কেস আদালতে আছে, বিচারাধীন অবস্থায় আছে। যতদিন না কেস, যতদিন না ফাইনাল কোনো রেজাল্ট হচ্ছে, তারা কেউই বলতে পারবে না তারা দোষী। আর এবং তারা নিঃসন্দেহে আমাদের দলের গুরুত্বপূর্ণ বড় মাপের নেতা। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি। আমি সারদা নারদা নিয়ে এখানে একটা কথা বলতে চাচ্ছি। দুদলই বারবার বলবার চেষ্টা করছে যে হচ্ছে সারদা নারদার কেসটা হচ্ছে কেসের কোর্টের বিষয় বারবার বলছে। আমরা বলছি কোর্টের বাইরে হচ্ছে সারদা নারদা নিয়ে লোকসভায় মোহাম্মদ সেলিম যখন আমাদের সাংসদ ছিলেন তখনও হচ্ছে সাংসদে আলোচনা হয় সারদা নারদা নিয়ে, সেইখানটাও এই বিষয়টা আলোচনা করেছে এবং মোহাম্মদ সেলিম ওইখানটায় স্পষ্ট ভাষায় বলেছিল যে হচ্ছে সারদা নারদা নিয়ে যে এথিক্স কমিটিটা করা হয়েছে, এথিক্স কমিটির মিটিংটা ডাকা হয় না। আজ যখন 7 বছর চলছে এথিক্স কমিটির মিটিং এখনো বসায়নি এরা। কারণটা হচ্ছে এই এথিক্স কমিটির মিটিং বসলে বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে, আর বিচার বিভাগীয় তদন্ত শুরু হলে যে তৃণমূলের জোচ্চোর নেতারা এবং বিজেপির এই ওয়াশিং মেশিনে ধুয়ে যাওয়া নেতারা তারা হচ্ছে প্রত্যেকে অ্যারেস্ট হবে। আর সেই ভয়ের কারণে এরা হচ্ছে এই সিবিআই আর সিআইডির খেলা খেলছে। আপনারা জানেন 2007 সালের কেসে ছত্রধর মাহাতো গত পরশুদিন অ্যারেস্ট হয়েছে। যে হচ্ছে নন্দীগ্রামের মূল নায়ক ছিল ছত্রধর মাহাতো, তাকেও অ্যারেস্ট হতে হয়েছে। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্বীকার করছে, মমতা ব্যানার্জি নন্দীগ্রামের সবাই দাঁড়িয়ে স্বীকার করছে যে হচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পুলিশ প্রশাসন গুলি চালিয়েছে। অতএব মমতা ব্যানার্জি নিজে বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিন চিট দিয়েছে। তারপরেও দাঁড়িয়ে এরা কথা বলছে এরা চোরেদের বিরুদ্ধে লড়াই করবে। আসলে দুটো দলেই চোরেদের বিরুদ্ধে লড়াই করবে না। যদি সারদা নারদায় চোরেদের বিরুদ্ধে লড়াই করতে হয় তাহলে বামপন্থীদের সংযুক্ত মোর্চাদের ক্ষমতায় আসতে হবে। আর সংযুক্ত মোর্চা ক্ষমতায় এলে হচ্ছে এই সারদা নারদায় চোর তারা হচ্ছে সাজা পাবে এবং প্রকৃত সারদা নারদায় যারা চিট হয়েছে তাদের টাকা ফেরত দেওয়া হবে। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে বলছি। এই মুহূর্তে এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা শুনবো। আমি বলতে চাই যে এই সারদার কেস যখন রাজ্য সরকারের আদালতে ছিল
তখন কিন্তু সিট গঠন করে দিয়ে রাজ্য সরকার আমানতকারীদেরকে টাকা ফেরত দিচ্ছিল। যখন সেটা সিবিআই আন্ডারে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যখন চলে যায়, তারপর থেকে কিন্তু আজ অব্দি সিবিআই কোনো তদন্ত করে কেন উঠতে পারলো না, এতদিন অব্দি কোনো সাধারণ আমানতকারীকে 1 টাকা দিতে পারলো না, এটা আমার একটা কোশ্চিন। আর একটা কোশ্চিন আছে যে যদি সুদীপ্ত সেন চিঠিটা ভুল দিয়ে থাকে, সেটা যদি ভুয়ো চিঠি হয়, তাহলে অধীর চৌধুরী এবং বিমান বসু তিনারা কেন মানহানি মামলা করছেন না? এই মানহানি মামলাটা যদি তিনারা করেন, কারণ কারো বিরুদ্ধে ভুয়ো চোর এগুলা উঠবে, তিনি কেন সহ্য করবেন? তিনি পরিষ্কার, তিনি মানহানি মামলা করবেন। যদি সেটা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে যারা চিঠিটা লিখেছে তাদেরকে শাস্তি দিতে হবে। আর যিনারা বলছেন তো জঙ্গলমহলের বেতাজ বার্তা আমরাও কিন্তু শুনতাম, লক্ষণ শেখ, সুশান্ত ঘোষ, প্রশান্ত ঘোষ, মুজিদ মাস্টার, এরা কিন্তু মানে বামপন্থের 34 বছরের হারমাদ বাহিনী, এদের ইতিহাসটা কিন্তু পুনরায় আর আমি আলোচনা করতে চাই না। নন্দীগ্রামের লাশ কিন্তু গুনে শেষ করা যায়নি, ছোট আঙ্গারিয়া শেষ করা যায়নি, কেশপুর শেষ করা যায়নি, গর্বেতার গণহত্যা আজও মানুষ ভুলে যায়নি, আজকে ছোট আঙ্গিরিয়া ভুলে যায়নি। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগটা আসছে বিজেপির বিরুদ্ধে, যে এখনো একটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডি তারা দীর্ঘদিন ধরে এই সারদা মামলা নিষ্পত্তি করতে পারছে না। হঠাৎ এতদিন মানে নির্বাচনের মুহূর্তে, তারা নির্বাচনের প্রতি বছর নির্বাচনের প্রাক মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি জেগে ওঠে এবং নির্বাচনের পর তাদের ক্ষমতা ক্ষীরপ্রায় হয়ে যায়। এই বিষয়ে কেন নিষ্পত্তি হচ্ছে না, এই বিষয়ে আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধির কাছে জেনে নেব। আমাদের বিরোধীয় দলনেতা বলল যে এতদিন ধরে সিবিআই কেন তাদের মামলাটা নিষ্পত্তি করতে পারেনি। আমাদের পশ্চিমবঙ্গবাসী দেখেছে, যখনই কোনো পুলিশকে সিবিআই যখন চাচ্ছে যে কোনো ডকুমেন্টস দাও, মুখ্যমন্ত্রী ধর্নায় বসে যাচ্ছে। আমাদের কি ভারতবাসী কোনোদিনও দেখেছে যে একটা পুলিশের জন্য মুখ্যমন্ত্রী ধর্নায় বসবে? কেন ধর্নায় বসছে? কেন আমাদের আগাতে দিচ্ছে না? তথ্য কেন গোপন হচ্ছে? কেন তথ্য লোপাট হচ্ছে? সারদা নারদা হচ্ছে পাবলিকের টাকা, এটা যেই চুরি করুক, যদি মুখ্যমন্ত্রীর এতই মায়া থাকে তাহলে মুখ্যমন্ত্রীর উচিত কি? অবশ্যই যে আইপিএস এর বিরুদ্ধে সিবিআই জেরা করতে যাচ্ছে, কেন তাকে পাঠাতে ভয় করছে? কেন তাকে লুকিয়ে রাখতেছে, পাবলিকের সামনে আসতে দিচ্ছে না? এটা বাংলার মুখ্যমন্ত্রী জানে, আর বাংলার জনসাধারণ জানে যে কার জন্য মুখ্যমন্ত্রী ধর্নায় বসতেছে। একটা লোক ধর্নায় বসবে, সে কি কখনো একটা দোষীর জন্য ধর্নায় বসতে পারে? সে যদি এতই পরিষ্কার হতো তাহলে কেন সিবিআই এর কাছে গেল না? বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে তারা রাজ্য সরকার সিবিআই এর কাজ করার ক্ষেত্রে হস্তক্ষেপ করছে এবং তথ্য গোপন করছে, এবং সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা অভিযোগ করলেন যে কেন্দ্রীয় সংস্থা যখন সেই মুহূর্তে রাজ্যের সরকার মানে মুখ্যমন্ত্রী সে বিষয়ে ধর্নায় বসছেন। আমরা চলে যাব সংযুক্ত মোর্চার বক্তব্য নিতে। আমি এখানে তৃণমূলের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে হাতটা দেখিয়েছিলাম। বিষয়টা হচ্ছে, তৃণমূলের বন্ধু বলবার চেষ্টা করছিল গর্বেতা কাণ্ড, ছোট আঙ্গারিয়া কাণ্ড, হচ্ছে নন্দীগ্রাম কাণ্ড। নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি স্বীকার করে নিয়েছে। আমি বলবার সময় বলছিলাম যে নন্দীগ্রামে গুলি চালানোর সঙ্গে অধিকারী পরিবার জড়িত, তা হচ্ছে মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছে। আর আমরা মনে করছি খালি অধিকারী পরিবার না, অধিকারী পরিবার যে গুলি চালানোর সঙ্গে যুক্ত ছিল তার সঙ্গে সহপরিমাণ নেতৃত্ব দিয়েছে হচ্ছে মমতা ব্যানার্জি, এর সঙ্গে দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। ছোট আঙ্গারিয়া গর্বেতার কথা বলছেন বন্ধু বলি, আপনার 10 বছর সরকার চলছে, 10 বছরে কয়েকটা কমিশন করেছেন। বারবার বামপন্থীরা বলেছে বিধানসভায় দাঁড়িয়ে সুজন চক্রবর্তীর নেতৃত্বে যে হচ্ছে আপনারা কমিশনের রিপোর্টগুলো প্রকাশ করুন। আপনার মমতা ব্যানার্জির সরকার এখনো পর্যন্ত বলবার সাহস পায়নি, এখনো পর্যন্ত সেই রিপোর্টগুলো হচ্ছে প্রকাশ করবার হচ্ছে সাহস দেখায়নি। আর সুশান্ত ঘোষ স্বমহিমায় 36 মাস জেলের ভিতর যাকে আটকে রেখেছিলেন, সে হচ্ছে আজ বেলে থাকলেও সে হচ্ছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়ে আছে, আর আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সে সিটে সুশান্ত ঘোষ জিতছে, সুশান্ত ঘোষ জিতবে। সুশান্ত ঘোষ কোনো খলনায়ক ছিল না, সুশান্ত ঘোষ গরিব মানুষের নেতা ছিল, তার জন্য আজও গরিব মানুষ সুশান্ত ঘোষের জন্য দাঁড়িয়ে আছে দু হাত দিয়ে। বিজেপির বক্তব্য আসলে এদিকে আমরা দেখলাম মমতা ব্যানার্জি তার স্টেজ থেকে বিভিন্নভাবে প্রচার করছে অধিকারী পরিবারকে, আবার একদিকে বিভিন্নভাবে মোশাররফ করছে
দেখা যাচ্ছে কি নন্দীগ্রামে মমতা ব্যানার্জির যে পরাজয় সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে নন্দীগ্রামে তিনি হারছেন। এই মুহূর্তে এসে তিনি অধিকারী পরিবারের উপর টোটাল দোষটা ফেলে দিলেন। এটা আসলে হচ্ছে রাজনৈতিক একটা প্রতিহিংসা এবং রাজনৈতিক একটা চাল, তার বাইরে আর কিচ্ছু না। আমরা তৃণমূলের কাছে যাবো। কারণ এই যে আমার বিজেপি বন্ধু যে বললো যে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আসছে, এটা কিন্তু মানে যে কেউ শুনলে হাস্যকর বিষয়। কারণটা হচ্ছে নির্বাচনের আগে কি করে বলা যায় যে সেখানটায় মমতা ব্যানার্জি হেরে গেছে? আপনারা কি গণকদার না আপনারা কি করেছেন যে আপনারা ভাবছেন যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরে যাবে? আরে মমতা ব্যানার্জি তো বাংলার বাঘিনী। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার 294টা আসনের মধ্যে যে আসনে দ্বারা তাকে লক্ষ লক্ষ ভোটে বিরোধীকে পরাজিত করবে। এই বিষয়ে আত্মবিশ্বাস তৃণমূল। আমরা চলে যাব সংযুক্ত মোর্চার কাছে। সংযুক্ত মোর্চার বক্তব্য। দেখুন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এখন কেয়ারটেকার, আমি তাকে সম্মান জানিয়েই বলছি যে আমরা বর্তমানে মুখ্যমন্ত্রী অর্থাৎ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যে সমস্ত ভাষা শুনছি, বিশেষ করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শালা, এই ধরনের অন্যান্য অনেক রকম কথা উনি বলছেন। তো আমাদের খুব খারাপ লাগছে যে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা গর্ব করে বলতাম যে আমরা আমাদের সাংস্কৃতিক রাজধানী কলকাতা, আমাদের সংস্কৃতি উন্নত ইত্যাদি। সেখানে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রীকে বলছে শালা, এবং তার যে অ্যাটিটিউড এবং তার যে সামগ্রিক যে ভাবটা আমরা লক্ষ্য করছি, বক্তৃতা করতে গিয়ে উত্তেজিত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলছে, তাতে এটা পরিষ্কার যে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে পরাজয়ের সীমানায় দাঁড়িয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী পরাজয়ের সীমানায়, কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী পরাজয়ের সীমানায়। আমরা চলে যাবো বিজেপির কাছে। আমার তৃণমূল বন্ধু বললেন যে আমরা গণকদার না কি ব্যাপার ইত্যাদি। আমরা দেখেছি কয়েকদিন আগে একটা অডিও ভিডিও মানে খুব ভাইরাল হয়েছিল, বিশেষ করে আমাদের নন্দীগ্রামের সেখানকার যে সহসভাপতি প্রলয় পালকে একটা ফোন করা হয়েছিল। এবার সেই ফোনটা করেছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, এবং তাতে কাকুতি মিনতি করেছেন আমাকে দেখে দে ভাই। এই কাকুতি মিনতি পরিষ্কার ইঙ্গিত দেয় উনি পরাজয়ের শেষ সীমান্তায় দাঁড়িয়ে আছে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে উনি হারছেন এবং শুভেন্দু অধিকারী সেখান থেকে বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করা, তারই ইঙ্গিত। বিজেপির অভিযোগ যে মমতা ব্যানার্জি হারছে, তার ইঙ্গিত। অর্থাৎ এই বিষয়ে আমরা আবার চলে যাব তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল কংগ্রেসের ভিডিওটা সত্য না মিথ্যা এখনো কিন্তু সেটা যাচাই হয়নি। আর গণতান্ত্রিক পদ্ধতিতে একজন মানুষের অধিকার আছে, তিনি যে কারো কাছে ভোট চাইতে পারেন। কিন্তু আপনাকে আমি আর একটা ভিডিওর কথা বলছি, আমার বিরোধী বন্ধু যখন বলছে আমাকে কিন্তু বলতে দিতেই হবে সেই কথাটা। কারণটা হচ্ছে আমরা দেখেছি যে মুকুল রায় বলছে শিশুর বাজুরিয়াকে বলছে যে তুমি নির্বাচন কমিশনে যাও এবং নির্বাচন কমিশনে গিয়ে বলো যে আমাদের পশ্চিম বাংলায় 60% আসনে আমরা পোলিং এজেন্ট করতে পারবো না, তাই যদি বিধানসভার যে কোনো কেন্দ্র থেকে সে ভোটার হয়ে থাকে, যে কোনো বুথে সে যেন এজেন্ট হতে পারে, এবং আমাদের তাহলে সেই এই যে 60% যে বুথ, সেই বুথে আমাদের তাহলে এজেন্ট থাকবে। আর দ্বিতীয় নাম্বার কথাটা হচ্ছে যে দেখুন, যাদের পায়ের তলায় মাটি নেই তাদের কথা বড় হয়, এটা প্রচলিত কথা। বিজেপি এ রাজ্যের 60% বুথে পুলিং এজেন্ট দিতে পারবে না। এই মুকুল রায়ের অডিও, ভাইরাল অডিও থেকে এটা প্রকাশিত। এই বিষয়টা নিয়ে বিজেপির প্রতিনিধির কি বক্তব্য আমরা শুনে নেব। বিজেপি বক্তব্য। দেখুন, উনি বললো যে ওই ভিডিও সত্যটা নাকি যাচাই হয়নি। আমি যদি খুব ভুল না করি, আজকে না হলে কালকের মনে হয় জনসভাতে মমতাজি নিজেই স্বীকার করেছে, হ্যাঁ আমি ফোন করেছি। তাহলে উনি এখানে বসে কি করে বললো যে ভিডিওটা সত্যটা যাচাই হয়নি, যেখানে খোদ মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছে আমি ফোনটা করেছি। আর ফোনটা করা মানে ওটা দেউলিয়ার প্রমাণ, যে জানে উনি হেরে যাবে, শুভেন্দু অধিকারী কিন্তু লড়তে পারবে না। শুভেন্দু অধিকারী বলেছিল আমি 50,000 ভোটে হারাবো, উনি দেখতে পাচ্ছি মানে 50 না, মানে 1 লাখ ভোটে মমতাজি হারছে। এই জন্য বিজেপির সহসভাপতি, জেলা সহসভাপতি ফোন করে ওনাকে ভোটের জন্য ভিক্ষা করতে হচ্ছে। ভোট চাইতেই পারে, গণতান্ত্রিক অধিকার। তৃণমূলের বক্তব্য, বিজেপির বক্তব্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়ে বিজেপি নেতাদের ফোন করছেন। এই বিষয়ে এই মুহূর্তে আমরা সংযুক্ত মোর্চার বক্তব্যটা। বিষয়টা হচ্ছে নন্দীগ্রামের লড়াইটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে আর বিজেপির বিরুদ্ধে।
যে প্রাক্তন তৃণমূল এবং নতুন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে গোটা পশ্চিমবাংলার যুবদের আইকন মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জির নামটা কিন্তু ফ্যাক্টর। আর এই মীনাক্ষী মুখার্জির নাম শুনে মমতা ব্যানার্জির আর কিছু না হলেও মীনাক্ষী মুখার্জির এই ট্যাবলেটে একটা কাজ অন্ত হয়েছে যে কালকে মীনাক্ষী মুখার্জির ওই ভাঙা পা সোজা হয়ে গেছে, তিনি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছেন। বক্তব্য জোটের পক্ষ থেকে যে মীনাক্ষী মুখার্জি সেখানে জয়ী হবে নন্দীগ্রামে। আমরা চলে যাব নন্দীগ্রামে থাকুক, বাংলায় থাকুক। আমরা এই মুহূর্তে হেমতাবাদে আছি। হেমতাবাদ বিধানসভা নির্বাচনের যে মুহূর্ত, ওই প্রাক মুহূর্তে আমরা যে আলোচনাগুলো করছি, শান্তভাবে হেমতাবাদের উন্নয়ন হোক, হেমতাবাদের সার্বিক উন্নয়ন হোক, হেমতাবাদে কলেজ হোক, হেমতাবাদে পানীয় জলের সমস্যা দূর হোক, হেমতাবাদের জল নিকাশির সমস্যা দূর হোক, হেমতাবাদের যে কুলিক নদীর উপরে সেতু, সেই সেতু তৈরি হোক, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন হোক, শিক্ষা স্বাস্থ্য সার্বিকভাবে উন্নয়ন হোক। এই বিষয়ে প্রত্যাশী আমরা। নির্বাচনে যেই জিতুক, মানুষের যে প্রতিশ্রুতিগুলো, মানুষের যে দাবি, সেই দাবিগুলোকে তারা সম্মান রাখবে, এই কথা বলে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। নমস্কার।